উদয় পা ঝুলিয়ে বেডে বসে থাকে। নাদিয়া এখনো বাড়ি ফেরেনি। কখন ফিরবে কে জানে। কয়েক মিনিট বসে থাকার পর আর বসে থাকতে ইচ্ছা করে না, তাই চিত হয়ে শুয়ে পড়ে। কতক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করে নেয়। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর চোখ খুলে তাকায়। ঘুম আসছে না, শুয়ে থাকতেও ইচ্ছা করছে না। কেমন যেন লাগছে, ভালো লাগছে না। শোয়া থেকে উঠে বসে আবার। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে। প্রায় 3টা বেজে গেছে। নাদিয়া ফিরছে না কেন এখনো? কখন বেরিয়েছে বাড়ি থেকে? উদয় নিজের উপর নিজেই বিরক্ত হয় আবারও। নাদিয়া যখনই ফিরুক তাতে ওর কি? না ফিরলে না ফিরবে, তাতে ওর কিছু যায় আসে না। বেডের পাশে রাখা হুইলচেয়ারটার দিকে তাকায়। 2-3 বার হয়তো ইউজ করা হয়েছিল, তারপর আর ইউজ করেনি, করতে ইচ্ছাও করেনি। প্রতিবন্ধীদের মতো হুইলচেয়ারে চলাফেরা করতে ইচ্ছা করেনি। যখনই হুইলচেয়ারটা দেখতো তখনই নিজেকে অক্ষম, ব্যর্থ মনে হতো। নিজের উপর রাগ হতো, নিজেকে অকাজের মনে হতো। বারবার মনে হতো এমন জীবনের প্রয়োজন নেই। স্টিকটা ধরে হুইল চেয়ারটার কাছে গিয়ে বসে। বাম হাত দিয়ে চেয়ারটা ঠিক করে তারপর বহু কষ্টে চেয়ারে বসে। চেয়ারে বসে ফোঁস করে শ্বাস ছাড়ে। তারপর চেয়ারটা এদিক সেদিক নেয়। অনায়াসে কোনোরকম সাহায্য ছাড়া এদিক সেদিক যেতে পারছে। চেয়ারটা নিয়ে ব্যালকনির দিকে যায়। ব্যালকনিতে এসেই লম্বা করে শ্বাস নেয়। কতগুলো মাস হয়ে গেছে এখানে আসা হয় না, হিসাব নেই। লাস্ট কবে ব্যালকনিতে এসেছে সেটাও খেয়াল নেই। ব্যালকনি থেকে চারিদিকে নজর বুলায়। চেয়ারটার দিকে তাকায়। এতদিন যদি এই চেয়ারটা ইউজ করতো তাহলে বাড়ির কাউকেই এত বেশি কষ্ট করতে হতো না। আর সবসময় বেডে পড়ে থাকতে হতো না। লম্বা করে শ্বাস ছাড়ে, ডুব দেয় অতীতে। আগের দিনগুলো কত সুন্দর ছিল, কত হাসি খুশিই না কেটেছে সে দিনগুলো। ব্যালকনিতে 30 মিনিটের বেশি সময় পার করে দেয় উদয়। কারের হর্ন শুনেই নিচের দিকে তাকায়। উষা নাদিয়া কার থেকে বের হচ্ছে। নাদিয়ার মুখ দেখা যাচ্ছে না, ওড়না দিয়ে মাথা মুখ শরীর ঢেকে রেখেছে। ব্যাপারটা ভালো লাগলো উদয়ের কাছে। কিছু সময়ের মধ্যে রুমে চলে আসে নাদিয়া। উদয়কে দেখতে পায় না, হয়তো অফিস থেকে এখনো আসেনি। হাতে থাকা প্যাকেটটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। নিজেকে আয়নায় দেখতে থাকে। বাড়ি থেকে বের হলো এক নাদিয়া, আর বাড়িতে ফিরল অন্য এক নাদিয়া। এই দুই নাদিয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক। কার্লি চুলগুলো একদম সোজা সিল্ক হয়ে গেছে। হাত মুখ পায়ের ট্যানগুলো আর নেই, ধবধবে ফর্সা হয়ে গেছে। নিজেকে এখন নিজেই চিনতে পারছে না। ড্রয়িং রুমে উপস্থিত সবাই অনেক প্রশংসা করেছে নাদিয়ার। নাদিয়া ঘুরে ফিরে নিজেকে দেখে। আসলে কি এটা নাদিয়া, নাকি অন্য কারো বডিতে নাদিয়ার আত্মা ট্রান্সফার করে দিয়েছে? কার্লি উস্কো খুস্কো ড্যামেজ ফ্রিজি চুলগুলো একদম সোজা সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে গেছে। হাতে মুখে পায়ে চুলে কি লাগিয়েছিল যে ওকে এত পরিবর্তন করে দিয়েছে? টাকার যে বরাবরই জোর বেশি সেটার প্রমাণ নাদিয়া আজ আবার পেল। এসব কিছু করতে গিয়ে কত হাজার টাকা খরচ হয়েছে নাদিয়ার ধারণার বাহিরে। ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে ওয়াশরুমে প্রবেশ করে। ফিরে এসে দেখে উদয় হুইল চেয়ারে বসে আছে বেডের সামনেই। নাদিয়াকে দেখতেই উদয়ের নজর আটকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা কি সেই নাদিয়া, নাকি ওর বউকে কেউ পরিবর্তন করে দিয়েছে? উদয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে নাদিয়া। এই লোক যখনই তাকায় এমনভাবে তাকায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন? নাদিয়া উল্টো ঘুরে সরে যায়। এদিকে আসো। উদয়ের কথা শুনে পেছন থেকে ফিরে তাকায়। এখানে আসতে বলেছি, বেডে উঠবো, ধরো আমাকে। নাদিয়া এগিয়ে আসে উদয়ের কাছে। নাদিয়া ডান পাশ থেকে ধরে উদয়কে। উদয় বাম হাত বেডে ভর করে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বেডে বসতে যাবে তখনই উদয় কিভাবে যেন পা ফসকে নাদিয়াকে নিয়ে বেডে ঠাস করে পড়ে। বেচারি নাদিয়া এত বড় উদয়ের নিচে চাপা পড়ে পুরো চ্যাপ্টা হওয়ার জোগাড়। ব্যথা পেয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে আহ শব্দ। উদয় নিজেও ব্যথা পেয়েছে, কারণ দুজনের মাথা ঢুকে গেছে। উদয়ের ডান হাত নাদিয়ার পিঠের নিচে। উদয়ের পায়ের সাথে লাথি লেগে হুইল চেয়ারটা পিছিয়ে গেছে অনেকটা। পড়ে গেছে, এখন উঠতে হবে সেটা যেন ভুলে গেছে দুজনেই। নাদিয়া পড়ে গিয়ে ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। উদয় বাম হাতটা ভর করে মাথাটা একটু উঁচু করে নাদিয়ার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মুখশ্রীতে নজর আটকায় আবার। উদয়ের শ্বাসশব্দ না পেয়ে নাদিয়া চোখ খোলে। মুখের সামনে উদয়কে ঝুঁকে থাকতে আর এত কাছে এভাবে দেখে মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে আয়া। নাদিয়া হঠাৎ চিৎকারে হকচকিয়ে যায় উদয়। ফলস্বরূপ বাম হাত ফসকে যায় আর উদয় আবার পড়ে নাদিয়ার উপর। মিলিত হয় একে অপরের ওষ্ঠাদ্বয়। অপ্রত্যাশিত ঘটনা, দুজনেরই চোখ বড় বড় হয়ে গেছে। দুজনেরই শ্বাস আটকে রয়েছে যেন। কেউ মনের হলেও শ্বাস ফেলছে না। কিছু সময় পরেই নাদিয়ার হুঁশ ফেরে। উদয়কে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে। নাদিয়ার নড়াচড়ায় নিজের মুখ সরিয়ে নেয় নাদিয়ার মুখের উপর থেকে, তবে নিজে সরে না। নাদিয়া আস্তে আস্তে বলে, আমার উপর থেকে উঠুন। উদয় নাদিয়ার কথা শুনে সরার চেষ্টা করলে পারে না। তখন ওর ডান হাত নাদিয়ার পিঠের নিচে রয়েছে। পিঠ উঁচু করো, আমার হাত তোমার পিঠের নিচে রয়েছে।
নাদিয়া পিঠ উঁচু করার চেষ্টা করলে পারে না। উদয়ের পুরো শরীরের ভর নাদিয়ার উপর। দুজনেরও বুদ্ধি যেন লোপ পেয়েছে। কিভাবে উঠবে দুজনের একজনও বুঝতে পারছে না। উদয় নিজের বাম হাতটা ভর করে হাতের সর্বশক্তি প্রয়োগ করে টান দেয় বের করার জন্য। নাদিয়ার চুলগুলো খোলা ছিল। উদয়ের ডান হাতের সাথে আটকে গিয়েছে। হাত টান দেওয়ার কারণে চুলগুলো টান লাগে। উদয় হাত আর টান দেয় না, ওভাবেই রেখে দেয়। বাম হাতটাও ব্যথা হয়ে গেছে ভর করে থাকতে থাকতে। ঘাড় ব্যথা হয়ে গেছে মাথা উঁচু করে রেখে। শরীরের ভর আবার ছেড়ে দেয় নাদিয়ার উপর। নাদিয়ার ঘাড়ে মাথা রেখে বলে, পারবো না উঠতে, ঘাড় আর হাত দুটোই ব্যথা হয়ে গেছে, ঠিকভাবে ধরতেও পারো না, বারবার ফেলে দাও। নাদিয়া মিনমিন করে বলে, আমি কোথায় ফেললাম? আপনিই তো নিজে আমাকে নিয়ে পড়ে গেলেন। তুমি ঠিকভাবে ধরতে পারোনি বলেই পড়ে গিয়েছি। দুজনেই চুপ হয়ে যায়। স্পষ্টভাবে শুনতে পাচ্ছে একজন আরেকজনের হার্টবিট। নাদিয়ার শরীর থেকে ভেসে আসছে মেইলি স্মেল। উদয়ের কেমন মাতাল করা অনুভূতি হচ্ছে। নাদিয়ারও তার ব্যতিক্রম নয়, ওরও একই রকম অনুভূতি হচ্ছে। উঠুন না উপর থেকে, উদয় আনমনেই বলে। চুপ। দম বন্ধ হয়ে আসছে আমার। উদয় চোখ খুলে তাকায়। নাদিয়ার ফর্সা গলা চোখের সামনে ভেসে ওঠে। নিষিদ্ধ অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠছে ধীরে ধীরে। হুঁশ ফিরতে ছিটকে দূরে সরে যায় উদয়। ডান হাতের সাথে নাদিয়ার কয়েকটা চুলও ছিঁড়ে গেছে। কিভাবে নাদিয়ার ওপর থেকে সরে গেছে উদয় নিজেও জানে না। দূরে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। কি হতে যাচ্ছিল আর একটু হলেই? নাদিয়া চুলের ব্যথায় চোখ মুখ কুঁচকে রেখেছে তখনও। শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঝাঁকি দিতেই সোজা হয়ে যায়। চুলগুলো হাত দিয়ে খোপা করে নেয়। জীবনেও আর এই চুল খোলা রাখবে না। একদিনেই শখ মিটে গেছে। নাদিয়া হাত বাড়িয়ে চুলগুলো নেয়। এগুলো দিয়ে কি করবে এখন? এগুলো কি মাথায় লাগানো যাবে নাকি? ছিঁড়েই তো ফেলেছে। নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায়। ছেঁড়া চুলগুলো ব্যালকনি দিয়ে ফেলে দিয়ে আসে। দুপুরে খেয়েছেন? উদয় দুদিকে মাথা নাড়ায়। খাবার নিয়ে আসবো? তুমিও তো বোধহয় খাওনি। দুজনের জন্যই নিয়ে আসো। নাদিয়া রুম থেকে বেরিয়ে যায়। উদয় বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। শরীরে হঠাৎ এত জোর কোথা থেকে আসলো? নাদিয়ার উপর থেকে 2-3 হাত দূরে সরে এসেছে। নাদিয়া খাবার নিয়ে আসে দুইজনের জন্য। খাবার ট্রে টেবিলের উপর রেখে ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসে। তারপর খাবারের প্লেটটা হাতে নিয়ে বসে উদয়ের সামনে। উদয় চোখ তুলে তাকায় নাদিয়ার হাতের মুখের দিকে। ওয়াশিং মেশিন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে এসেছে নাকি? একবারেই এত পরিবর্তন? নিশ্চয়ই পুরো বডি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়েছে। বলেছিল চুলগুলো কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসতে। কিন্তু উষা তো ওর পুরো বউটাকেই পরিবর্তন করে নিয়ে এসেছে। এর জন্যই বোধহয় এত সময় লেগেছে। এখন দুজনের গায়ের রং একই রকম। আগে নাদিয়ার গায়ের রং ফর্সা থাকলেও উজ্জ্বল ফর্সা চকচকে ছিল না। এখন ধবধবে উজ্জ্বল ফর্সা হয়ে গেছে গ্লাস স্কিন। হা করুন। নাদিয়ার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে উদয়। নাদিয়া খাবার মুখে পুরে দিয়ে আবার মাখতে শুরু করে। তুমিও খেয়ে নাও। খাবো তো, আপনার খাওয়া শেষ হোক। উদয় কিছু বলতে চাইলেও বলল না আর। খেতে খেতে বরাবরের মতোই নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। খেতে খেতেই নাদিয়াকে প্রশ্ন করে, তুমি কোন ক্লাস অবধি পড়েছো? নাদিয়া মুখ তুলে তাকায়। এসএসসি পরীক্ষার পর আর পড়া হয়নি। কেন? পড়তে দেয়নি। ক্লাস 10 পর্যন্ত পড়তেই কত কাঠখড় পোড়াতে হয়েছে। ক্লাস করতে যেতে দিত না। কোনোদিন কোচিংও করিনি, প্রাইভেট পড়িনি। হঠাৎ মাঝে মধ্যে ক্লাসে যেতাম আর পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিয়ে আসতাম। এসএসসিতে কত পয়েন্ট পেয়েছিলে? 3.52। ভালোই তো তাহলে। এটা ভালো পয়েন্ট? ভালো না? তুমি ক্লাস করতে না, কোচিং করনি, টিউশনি পড়নি, তারপরেও 3.52 পেয়েছ। অনেকে তো সারা বছর ক্লাস করে টিউশনি পড়েও কোচিং করেও তারপরেও এই পয়েন্ট অর্জন করতে পারে না। সেখানে তুমি পেয়েছো। তাহলে ভালো না? কলেজে ভর্তি হবে? অবাক হয়ে তাকায় নাদিয়া। আমি? এখানে কি অন্য কেউ আছে? নেই তো, তাহলে তোমাকেই বলছি। আমি পরের জন্য কলেজে গেলে আপনাকে দেখবে কে? আপনার খেয়াল রাখবে কে? আমাকে এখানে আনাই হয়েছে আপনার জন্য, আপনার দেখাশোনা করে খেয়াল রাখার জন্য। সেখানে আপনাকে ফেলে আমি পরের জন্য কলেজে দৌড়াদৌড়ি করব? সকালে কলেজে যাওয়ার আগে সব কিছু করে দিয়ে যাবে, আবার ফিরে এসে করবে। আমার সমস্যা হবে না। বাকি সব আমি ম্যানেজ করে নেব। প্রয়োজন নেই। কেন? আমি পড়তে চাই না এখন আর। সেই 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এখন 22 বছর বয়স। মাঝখানে এতগুলো বছর পেরিয়ে গেছে, পড়াশোনা করিনি। তো কি হয়েছে? এখন করবে। দরকার নেই, পড়বো না আমি। খাওয়া শেষ করুন, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার।